সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে নতুন ভাবনা তারেকের, মুজিব কন্যাকে ফেরাতে তৎপর বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে নিয়ে কি নতুন ভাবনা ভাবছে বিএনপি? তাকে ফিরিয়ে আনার জন্য কি তৎপর সরকার, নাকি দেশে যাতে কখনোই না ফিরতে পারেন হাসিনা তারই বন্দোবস্ত করছে সরকার? আসলে এই মুহূর্তে কি ভাষ্য সরকারের? কিন্তু বিষয়টি হলো, বিএনপি যে ঘটা করে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম, তার উপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে আর তারা দেশে রাজনীতি করতে পারবে না। তাহলে তো ধরে নিতেই হবে যে বিএনপি চায় না হাসিনা ফিরুক, তার দল সক্রিয়ভাবে রাজনীতিতে আসুক, এটা চায় না তারা। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ঠিক অন্য কথা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে, দেশে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই শুধু নয়, দেশে আওয়ামী লীগের ফেরার রাস্তা প্রায় বন্ধ করে ফেলেছে বিএনপি সরকার। তারাই একসময় বলেছিল কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, কিন্তু সেই বিএনপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে সংসদে আইন পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দীর্ঘ করে দেয়। ফলে এখন প্রশ্ন ওঠে, এই দ্বিমত অবস্থান কেন তারেকের দলের? আসলে লক্ষ্য করলে দেখা যাবে সরকারের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দুটি অবস্থান রয়েছে। এক পক্ষ মধ্যে শেখ হাসিনা যাতে কখনোই না ফিরে আসে, তাতে যারা আওয়ামী লীগের পিছনে ষড়যন্ত্র করেছিল তারা বিপদে পড়তে পারে। আর একদল মনে করে শেখ হাসিনা ফিরুক, তারা নিজেদের হাতে ফাঁসি কাটিয়ে মুজিব কন্যাকে। তাই বিএনপি সরকারের মধ্যে এখন সন্দিহান তৈরি হয়েছে। একটু পিছনে ফেরা যাক। আওয়ামী লীগের পতনের পর এই দলকে নিষিদ্ধের জন্য কোন দল সব থেকে বেশি সোচ্চার হয়েছিল? জামাত, হেফাজতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এই ছাত্রদের দল। এরপর 2025 সালে মে মাসে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, নিবন্ধন বাতিল আওয়ামী লীগের। নির্বাচন কমিশন সেই কাজটা করে। তখনও কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি, বরং ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন রাজনৈতিক একটি দলকে নিষিদ্ধের পক্ষে তারা নন। এমনকি বহু নেতা ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্ত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা রাজনীতি করতে পারবে, কিন্তু নির্বাচনে জিতে নিষিদ্ধ করে দেয় বিএনপি। এমনকি বিএনপি এই ভাবনাও পোষণ করে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি হোক, শেখ হাসিনার দণ্ড কার্যকর হোক আইন মেনে, যাতে ভবিষ্যতে এই নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই না থাকে। এর কারণ, যেমনটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এনসিপি বা জামাত বিরোধী দলে থাকলেও সেটা বিএনপির জন্য বড় হুমকি নয়, কারণ এই দুটি দল এখন বিএনপির হয়ে কাজ করছে বলে অনেকে মনে করে থাকেন। কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হলে তাদের মসনদ আর থাকবে না। আরেকটি হলো, জুলাইকে স্বীকৃতি দিতে বিএনপি এই পথ বেছে নিয়েছে। কিন্তু কেন স্বীকৃতি দেবে বিএনপি? এর বড় কারণ, জুলাইয়ের জন্য বিএনপি এত তাড়াতাড়ি ক্ষমতায় এলো, কিন্তু এগুলো তো সাদা চোখের বিশ্লেষণ। আসল বিষয়টা ঠিকই। একবার ভেবে দেখ, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হতো তাহলে তো তাদের দলকে নিষিদ্ধ করে দিত, সেটা তো নয়। কার্যক্রম স্থগিত রয়েছে। এদিকে জামাত যেভাবে বাড়ছে, তাতে পরের নির্বাচনে জামাতের জেতার সম্ভাবনা। ফলে জামাত এবং এনসিপি কে রুখতেই প্রাচীন দলের উপরে ভরসা রাখছে বিএনপি, যে কারণে উপরে বিরোধিতা করলেও তারেক রহমান চান আইনগতভাবে হলেও ফিরুক আওয়ামী লীগ, ফিরুক হাসিনা, বলছেন বিশেষজ্ঞরা। এদিকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলা কেন? ভয়ভীতি দেখিয়ে কি রাষ্ট্র চালানো যায়? প্রশ্ন শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের শিল্পী শাওন, মাহি সহ 3 জনের বিরুদ্ধে আবার নামলা দেওয়া। তাদের অপরাধটা কি? জুলাই আন্দোলনের নামে যে জুলাই সন্ত্রাস হয়েছে, এরা তার শিকার। সে মিষ্টি সুভাষকে তো এখন তাকে গ্রেপ্তার করে রেখেছে। অপরাধ একটাই, বঙ্গবন্ধু নাম নিল কেন, ফুল দিতে গেল কেন? সেই জন্য আজকে যে বড় বড় পদে সবাই বসে আছে, কোথায় থাকতো? দেশ কোথায় পেতো? বাংলাদেশটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। তাহলে বাংলাদেশ তাদের পছন্দই হয় না। আওয়ামী লীগ যাদের পছন্দ, আওয়ামী লীগের দেশ যেখানে যাবে সেখানে আওয়ামী লীগের অবদান। রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে বাংলাদেশের যে উন্নয়ন, খাদ্যের সংসম্পতা অর্জন করা থেকে শুরু করে বা সারা বিশ্বে উন্নয়নের বিশ্ব বাংলাদেশ, সেখানে আমরা এখন অপরাধী হয়ে গেছি। এরা দেশটাকে ধ্বংস করতে এসেছে। এদের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আমি জানি তারা সন্ত্রাস করে একটা ভয় ভীতি সৃষ্টি করে রাখতে চায়। কতদিন ভয় ভীতিতে থাকবে? এ পর্যন্ত কত মানুষ হত্যা করেছে তারা। একটা পরিবার তার আপনজনকে খুঁজে পায় না, সব গুণ করে দিয়েছে। আবার শুনছি গুণের জন্য নাকি আইন করে, খুব ভালো, আইনটা করুক, এই আইনে ওদেরই বিচার হবে, কারণ সব থেকে বেশি গুণ করেছে ওরা, খুন করেছে ওরা। ওই 1400 খুনের কথা যে বলেছে, 800 জনের তালিকা করেছে, তার মধ্যে তো ফেরতও এসেছে অনেক খুন, অনেকে বিভিন্ন অসুখে মারা গেছে। আর সে গাজী টায়ারে আগুন লাগা, সেখানে 75 জনের নাম ঢুকিয়েছে। যশোরে যে হোটেল আগুন দিয়েছিল, পুড়ে গেছে, তাদের নাম ওই তালিকা করা। আবার শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। আবার যারা শহীদের মধ্যে অনেকে জীবিত হয়ে ফেরতও এসেছে বা তাদের পরিবার টাকাও পেয়েছে, আবার মানুষ হয়েছে। তাহলে কতজন মারা গেছে? কিন্তু পুলিশ হত্যা করেছে, তার বিচার হবে না বলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী যাদের হত্যা করেছে তাদের কথা বলবে না, মেরে মাটিতে পুঁতেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, নদীতে লাশের পর লাশ পাওয়া যাচ্ছে। এই যে অবিচার অনিয়ম চলছে, তা বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে এসছে। ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত, চাঁদাবাজি, মাস্তানি,
জঙ্গি সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, হাজার হাজার অস্ত্র আছে কার কাছে? বিশ্বব্যাপী ইউনুসের হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ, এরকম ভারত আমাকে দিয়েছে। মানুষের চোখ খুলবে এখন। ডিপ স্টেটের টাকাকে সবাই তখন অনেক সোচ্চার ছিল, এখন সবার মুখে কুলু পেটে যাচ্ছে, সত্য কথা বলার সাহস পায় না। আওয়ামী লীগের আমলে কি কোনো পত্র পত্রিকার ব্যবসা আগুনকে আগুন দেয়নি? দেখলাম জেলিসা প্রথম আলোতে যারা আগুন দিয়েছে এখন তারা তাদেরই গুণগানে ব্যস্ত। কিন্তু বাংলা ভাষাটা কথা আছে না, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তারা সেখানে ঈদ করতে, এটা হচ্ছে এর চরিত্র মানুষের। জেলিসা প্রথম আলো সব যারা এরকম এখন তেল দিয়ে যাচ্ছে তাদেরই চিন্তা করা উচিত। তারা কি যা দেখে তা বলতে পারে? সাহস পায়? সে সাহস নাই। আমার সময় সাহস ছিল, যত খুশি আমার বিরুদ্ধে মানে যত রকমের সমালোচনা করতে পেরেছে, এখন করতে পারবে? সে সাহস দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিতে দেখা একটু দেখি, তা পারবে না। ও সেখানে যে এটাই সকলের চরিত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ দেশের মানুষকে মুক্ত করেছে, আওয়ামী লীগ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের সময় মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারতো। একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার তার সগৌরবে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগের সকল নেতা মনে জোর নিয়ে ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে জনতার শক্তি বড় শক্তি। কাজে জনতার শক্তিতেই আমরা বারবার ক্ষমতা এসেছি, জনগণের কল্যাণ করে জনগণের শক্তিতেই আমাদের পথ চলা। কাজে সেই জন্যই সকলকে সেইভাবেই তৈরি হতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। একের পর এক নিভে যাচ্ছে ছোট্ট প্রাণ। বাংলাদেশে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল, হাসপাতালের ওয়ার্ড জুড়ে স্বজনদের কান্না। 15ই মার্চ থেকে শুরু করে হামের এই ভয়াবহ সম্বন্ধে 741 জনের শিশু মৃত্যু হয়েছে। এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, এই বিপর্যয়ের জন্য জবাবদিহি করবেন মোহাম্মদ ইউনূস? বর্তমান সংকট ঘিরে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া শাস্তি ব্যাপক সমালোচনা উঠেছে। সমালোচকদের অভিযোগ, বহু বছর ধরে সরকারের উন্নয়ন সহযোগীদের যৌথ অর্থায়নে পরিচালিত টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা বাতিল করে নিজস্ব অর্থায়নে যাওয়ার সিদ্ধান্ত হলেও সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়নি। সময় মতো টিকা সংগ্রহ, রাজস্ব খাত থেকে অর্থ বরাদ্দ এবং সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত না হয় মাঠ পর্যায়ে টিকা তৈরি হয়েছিল, যা নিয়মিত টিকাদান কর্মসূচিকে ব্যাহত করে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব এখন শুধু একটি জনস্বাস্থ্য সংকট নয়, এটি রূপ নিয়েছে জাতীয় উদ্বেগে। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে শিশু, আর মৃত্যুর তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে গত 24 ঘন্টায় আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত 15ই মার্চ থেকে হামের উপসর্গে মৃত সংখ্যা দাঁড়িয়েছে 648 জন। একই সময় পরীক্ষা নিশ্চিত হামে মারা গেছে আরো 93 শিশু। সব মিলিয়ে বাংলাদেশে শিশু মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 741-এ। শুধু মৃত্যু নয়, আক্রান্ত উদ্বেগজনক হারে বেড়েছে। গত 24 ঘন্টায় আরো 947 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। 15ই মার্চ থেকে এখনো পর্যন্ত মোট 1,06,565 জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা নিশ্চিত রোগী 12,791 জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 89,734 জন, যাদের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 86 জন। এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণের স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত বড় সংকট কি আগে থেকে ঠেকানো যেত না? টিকাদান কর্মসূচির ঘাটতি, রোগ শনাক্ত বিলম্ব, চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা, স্বাস্থ্য ব্যবস্থাপনা দুর্বলতা, কোনটি এই বিপর্যয়কে আরো গভীর করেছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন জোরালো হচ্ছে জবাবদিহির দাবি। পদ্মাপাড়ে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বিতর্ক। বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। চূড়ান্ত ব্যর্থ ও দায় এড়িয়ে যাওয়া কাঠগড়ায় তোলা হয়েছে মোহাম্মদ ইউনূসকে। তবে এখনো পর্যন্ত কোনো বিচার বা তদন্তে তাকে বাংলাদেশে হামে শিশু মৃত্যুর জন্য দায়ী ঘোষণা করা হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং এর বিরুদ্ধে সবথেকে কার্যকর প্রতিরোধ হলো সময় মতো টিকা নিশ্চিত করা। আওতায় ঘাটতি, অপুষ্টি, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়া, এইসব কারণে একসঙ্গে শিশু মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক বিতর্কের পাশাপাশি জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন ছিল। প্রতিটি শিশু মৃত্যুর একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়, একটি জাতির ভবিষ্যৎকে ক্ষতবিক্ষত করে। তাই এই বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান, নির্ধারণ, ভবিষ্যতে এমন মর্মান্তিক পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সব থেকে বড় দাবি। পূর্ব সীমান্তে বাড়ছে কৌশল প্রতিযোগিতা। বাংলাদেশকে ঘিরে চীন ভারত ভূ রাজনৈতিক সমীকরণ আবারও আলোচনায়। অবকাঠামো উন্নয়ন, বন্দর সংযোগ এবং আঞ্চলিক করিডোর পরিকল্পনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক নজরদারি এখন নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক বা পরিবর্তনশীল সমীকরণে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায়? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বাংলাদেশকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত প্রতিযোগিতা এখন অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য করিডোর, আঞ্চলিক সংযোগ প্রকল্পের মাধ্যমে আরো দৃশ্যমান করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক মিডিয়ায় চীন নেতৃত্বাধীন অবকাঠামো, বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগ প্রকল্প নিয়ে আলোচনার সামনে এসেছে। এর মধ্যে রয়েছে বন্দর উন্নয়ন, সড়ক যোগাযোগ সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক করিডোরের ধারণা। তবে এই গল্পকে ঘিরে সামরিকীকরণের সরাসরি কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশিত হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলোর দাবি। ভারত দীর্ঘদিন ধরেই তার পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্তে কৌশলগত নিরাপত্তা সংবেদনশীল অবস্থান বজায় রাখছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত নজরদারি এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব বাড়ানোর কথাও ভারতের প্রতিরক্ষা মহলে আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি দাবি ছড়ায়, বাংলাদেশে নাকি চীনের সেনাবাহিনী ঘাঁটি স্থাপন করেছে।
তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক বা সরকারি সূত্রে এখনো তথ্যের পাওয়া যায়নি। বরং কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে বিদেশি কোনো দেশের সামরিক ঘাঁটি থাকার প্রমাণ নেই এবং দেশটি দীর্ঘদিন ধরে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিত নয়, এই পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তবে এবার এইসব উদ্যোগ মূলত নিজস্ব নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে কাঠামো এবং অর্থনৈতিক সংযোগ বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের বৃহৎ আঞ্চলিক প্রকল্পের অংশ হিসাবে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা গ্রহণ করেছে, যার মধ্যে সড়ক, বন্দর এবং বিদ্যুৎ খাতে বিনিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরী। এই নীতির ভিত্তিতে দেশটি চীন, ভারত সহ বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। বিশ্লেষকদের একাংশের মতে আঞ্চলিক করিডোর, বন্দর উন্নয়ন এবং অবকাঠামো ঘিরে যে আলোচনা তৈরি হয় তা অনেক সময় রাজনৈতিক এবং কৌশলগত ব্যাখ্যার মাধ্যমে অতিরঞ্জিত আকার নেয়। বাস্তবে এইসব প্রকল্প অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সরণের লক্ষ্যে পরিচালিত হয় বলে তারা মনে করে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী অঞ্চলের যে কোনো বড় অবকাঠামো উন্নয়নই তাদের নিরাপত্তার প্রভাব ফেলে, তাই তারা বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। একইভাবে চীন ও আঞ্চলিক সংযোগ বাড়াতে সক্রিয় ভূমিকা রাখছে। সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে চীন, ভারত সহ কোনো একক ইস্যু নয়, বরং এটি একটি বহুমাত্রিক কৌশলগত এবং অর্থনৈতিক সমীকরণ। বিশেষত এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন সহযোগিতাকে রাজনৈতিক উত্তেজনার বাইরে রাখা। একদিকে চাঁদি ফাটা তীব্র গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীনতা। বিদ্যুতের অপেক্ষায় থমকে কৃষিকাজ, বন্ধ হচ্ছে ছোট শিল্প, ক্ষতি হচ্ছে মৎস্য এবং পোল্ট্রি খাত। এটা এখন বাংলাদেশের ছবি। যে কোনো প্রশাসন যদি সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে সেই গ্রহণযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের রীতিমতো নাকানি চোবানি খাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনের এই ব্যর্থতা কেন? শহরের কিছু এলাকায় পরিস্থিতি হলেও বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বাংলার বহু অঞ্চলে এখনো চলছে দীর্ঘ লোডশেডিং। দেশের বিদ্যুৎ সংকট কি সত্যিই সমাধানের পথে, নাকি পরিকল্পনার অভাবেই বাড়ি আসছে দুর্ভোগ? বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে চলমান বিদ্যুৎ সংকট। দেশের তীব্র দাবদাহের মধ্যে দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে কৃষি, মৎস্য, পোল্ট্রি, ক্ষুদ্র শিল্প এবং ছোটখাটো ব্যবসা। বিদ্যুৎ সরবরাহ কিছু এলাকায় সাম্প্রতিক সময় কিছুটা স্বাভাবিক হলেও দেশের দক্ষিণাঞ্চল এবং বেশ কয়েকটা এলাকায় এখনো দীর্ঘ শেডিং এর অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়ে ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কমছে লাভ, অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে আর্থিক ক্ষতি। সবচেয়ে বেশি সংকটে রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। বাংলাদেশের বরিশাল বিভাগের 6 জেলায় বিদ্যুতের চাহিদা যেখানে প্রায় 590 মেগাওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 440 মেগাওয়াট। ফলে প্রতিদিনই বড় ধরনের বিদ্যুতের ঘাটতি তৈরি হচ্ছে। শহরাঞ্চলে 3 থেকে 9 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর অভিযোগ রয়েছে, আর প্রায় অনেক সময় 4 থেকে 5 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এই সংকটের বড় প্রভাব পড়েছে মৎস্য খাতে। বাংলাদেশে ইলিশের মৌসুমে মাছ সংরক্ষণের জন্য বড় উৎপাদনও ব্যাপক ব্যাহত হচ্ছে। বড় কারখানাগুলিতে টানা 12 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন হলেও ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার উৎপাদন প্রায় দ্বিগুণ সময় নিচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠান সরবরাহ দিতে পারছে না। পোল্ট্রি খাতেও তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। অতিরিক্ত গরমের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট যোগ হওয়ায় অনেক খামারে মুরগির মৃত্যু বাড়ছে, কমছে ডিম উৎপাদন। জয়পুরহাট, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জের খামারিদের দাবি যে জেনারেটর চালাতে প্রতিদিন বাড়তি টাকা খরচ হচ্ছে। এরপরও তাপজনিত কারণে বিপুল ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী। কৃষি বা খামারি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা এবং উৎপাদন খাত। সেলাইয়ের কাজ, ফ্রিল্যান্সিং, বেকারি, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট কারখানাগুলো বিদ্যুৎ সমস্যার কারণে ব্যাহত হচ্ছে। গঞ্জ, গাজীপুর এবং সৈয়দপুরের শিল্প মালিকরা বলছেন বিদ্যুৎ না থাকায় শ্রমিক বসে থাকছেন, উৎপাদন সময় মতো শেষ করা যাচ্ছে না, ফলে চাপ বেড়ে যাচ্ছে বহুগুণ। কাজে পোশাক শিল্প মালিকদের অভিযোগ বিদ্যুৎ সংকটের পাশাপাশি বাড়তি বিদ্যুৎ খরচ শিল্পের উপর নতুন চাপ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার ক্ষেত্রেও এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। তবে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে সেই বিশেষ সময়সীমা দিতে পারেননি তারা। তাই কবে বিদ্যুতের এই চরম সমস্যা থেকে বাংলাদেশ মুক্ত হবে তা নিয়ে বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের বিদ্যুৎ শুধু আলো নিভে যাওয়ার সমস্যা নয়, এটি সরাসরি প্রভাব ফেলছে মানুষের আয়, উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির উপর। বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘ কল্পনা, উৎপাদন বৃদ্ধি এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে এই সংকট ভবিষ্যতে আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে জামিন হয় কিন্তু মুক্তি মেলে না। দীর্ঘ 22 মাস ধরে কারাগারে বন্দী থাকা সন্তানকে মুক্ত করতে আদালত আর জেল গেটের দোরগোড়ায় ছুটে বেড়ানো এক বৃদ্ধ বাবার অপেক্ষার অবসান হল চরম করুণ এক পরিণতিতে। কারাবন্দী সন্তানের শোকে ও মানসিক যন্ত্রণায় অবশেষে স্ট্রোক করে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের বৃদ্ধ পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সজিবুর রহমানকে মুক্ত করে ঘরে ফিরিয়ে নিতে গত ২২ মাস ধরে একা একাই আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তার এই অশীতিপর বাবা। পরিবারের পক্ষ থেকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে অভিযোগ করা হয়, উচ্চ আদালত বা হাইকোর্ট থেকে সজীবের জামিন মঞ্জুর হওয়ার পরও একের পর এক নতুন ও পুরনো মামলায় তাকে বারবার শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হতো। সন্তানকে কারামুক্ত করার বুকভরা আশা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস ঢাকা ও সিলেটের আদালত এবং জেলগেটে অন্তহীন ঘুরেছেন এই বৃদ্ধ। তবে নিয়তির নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত চোখের সামনে ছেলের কাঙ্ক্ষিত মুক্তি আর দেখে যেতে পারলেন না তিনি। ছেলের এই দীর্ঘ কারাবাস, আইনি জটিলতার বেড়াজাল আর গভীর মানসিক কষ্ট সহ্য করতে না পেরে দিন দিন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। স্বজনরা জানান, যুবকের মতো বয়সী ছেলের এমন অবর্ণনীয় কষ্ট দেখে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন সজীবের বাবা। আজ বুধবার ৮ জুলাই সকালে তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আকস্মিক স্ট্রোক করেন এবং হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সজিবুর রহমানের মুক্তির পথ চেয়ে থাকা এক ব্যাকুল বাবার শেষ আকুতি ও দীর্ঘশ্বাস শেষ পর্যন্ত পৃথিবীর বুকেই রয়ে গেল, পূরণ হল না। এদিকে একটা অন্ধকারাচ্ছন্ন ছায়া আবারও বাংলাদেশের আকাশে ঘনীভূত হচ্ছে। আমরা ভেবেছিলাম ২০০১ থেকে ৬ সালের সেই দুঃস্বপ্নের অধ্যায় চিরতরে শেষ। কে জানত ২০২৬ সালের জুনে দাঁড়িয়ে আবারও সেই একই আতঙ্কে বুক কাঁপবে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের সর্বশেষ প্রতিবেদন যেন একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। আর সেই আয়নায় আমরা দেখতে পাচ্ছি ২০২৬ সালের বাংলাদেশকে, যে বাংলাদেশকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট কোকেনের ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে। ভাবতেও ঘৃণা হয়, কলম্বিয়া বা পেরুর ল্যাব থেকে বের হওয়া সাদা বিষ প্রথমে আফ্রিকা ঘুরে সোজা ঢুকছে বাংলাদেশে। আর এ দেশের আকাশপথ, সমুদ্রপথ যেন এখন ওদের হাতের মুঠোয়। যে আকাশে পতাকা ওড়ে স্বাধীনতার, সেই আকাশপথেই নাকি উড়ে আসে কোকেন ভর্তি ব্যাগ। অথচ আমাদের নিরাপত্তা বাহিনী যেন বিবস্ত্র দর্শক। এটা কোনো গালগল্প নয়, এটা রীতিমতো জাতীয় নিরাপত্তার জন্য মৃত্যু ঘণ্টা। কিন্তু প্রশ্ন হল, এই ঘণ্টা শোনার মতো কান কি এখন ক্ষমতায় আছে? ২০০১ থেকে ২০০৬ সাল আমরা ভুলিনি। সেই ৫ বছর যেন এক অন্ধকার সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গ দিয়ে মাদক, অবৈধ অস্ত্র আর জঙ্গিবাদ এই দেশের শিরা উপশিরায় মিশে গিয়েছিল। চট্টগ্রামের বন্দর হয়ে সেই সময় অস্ত্র আসার ছবি এখনও চোখে লেগে আছে। অথচ আজ ২০২৬ সালে একই চক্রের ছায়া যেন আরও গাঢ় হয়ে ফিরে এসেছে। বিএনপি আর জামায়াতে ইসলামী, আপনারা আসলে কি চান? দেশটাকে কি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করবেন? প্রতিবেদন বলছে, বাংলাদেশ এখন আর শুধু ট্রানজিট নয়, এটি কোকেন সেবনের বাজারে রূপ নিচ্ছে। গত কয়েক বছরে রাজধানী ঢাকাতেই বিদেশি নাগরিকরা ধরা পড়েছেন। মালাউই, নাইজেরিয়া, তানজানিয়ার নাগরিকরা যেন রীতিমতো বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছেন। অথচ এদের গ্রেপ্তার সংবাদটা চাপা পড়ে যায় অন্য আর 10টা খবরের আড়ালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালে ১৩০ কেজি কোকেন ধরা পড়েছে। ১৩০ কেজি কোকেন! এই বিপুল পরিমাণ মাদক কার তত্ত্বাবধানে দেশে ঢুকল, সেই প্রশ্ন কেউ করছে না। যে সরকার আইন শৃঙ্খলার অভিভাবকত্বের কথা বলে, তারা কি ঘুমিয়েছিল? কেবল আকাশপথেই নয়, স্থলপথও যেন খোলা ময়দান। জাতিসংঘের ওই প্রতিবেদনেই পরিষ্কার বলা আছে, মিয়ানমারের অভ্যন্তরে তৈরি হওয়া ইয়াবার ভয়ঙ্কর চালান আসাম, ত্রিপুরা, মিজোরাম হয়ে সোজা ঢুকছে বাংলাদেশে। এটা কি কোনো সাধারণ চোরাচালান? এটা তো পরিকল্পিত আগ্রাসন। অন্যদিকে টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন হয়ে নাফ নদী যেন মৃত্যুর স্রোত বয়ে আনছে। মনে পড়ে যায়, একসময় জঙ্গিবাদ আর মাদক চোরাজরানের নিরাপদ স্বর্গরাজ্য ছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চল। আজ সেই অঞ্চল যেন আবারও একই ছন্দে ফিরে গেছে। ক্ষমতার মসনদে বসে বিএনপি জামাতের এই চিরন্তন বন্ধুত্ব কি আবারও সেই স্বর্গরাজ্য ফিরিয়ে আনছে? আমরা বিস্তৃত নই। গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট আর গোল্ডেন ওয়েজ, এই ৩ প্রধান মাদক উৎপাদন অঞ্চলের মাঝখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সবসময়ই সংবেদনশীল ছিল। কিন্তু একটা রাষ্ট্রীয় ইচ্ছাশক্তি এই সংবেদনশীলতাকে প্রতিরোধের প্রাচীরেও পরিণত করতে পারে, অথবা মাদক চক্রের অভয়ারণ্যেও পরিণত করতে পারে। ২০২৬ সালের বাংলাদেশ যেন দ্বিতীয় বিকল্পের দিকেই হাঁটছে। যে ভয়ঙ্কর বিস্তারের কথা বলা হচ্ছে, সেটা শুধু নেশার বাজার না, এটা রীতিমতো একটা সমান্তরাল অপরাধ জগতের বিস্তার। টাকার পাহাড় জমছে, আর সেই টাকা গিয়ে পড়ছে অন্ধকার হাতে।
সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা আসছে তা হল অপ্রচলিত রাসায়নিক মাদকের ভয়াবহ বিস্তার। 2018 সালের পর থেকে 13 ধরনের নতুন মাদক দেশে শনাক্ত হয়েছে। এই মাদকগুলো এতটাই ভয়ঙ্কর যে এগুলো সহজেই তরুণ প্রজন্মকে ধ্বংস করতে পারে। এ যেন এক নীরব গণহত্যা। অথচ এইসব অপ্রচলিত মাদকের বিরুদ্ধে সরকারের কোনো জিরো টলারেন্স চোখে পড়ছে না, বরং মাঝে মধ্যেই শোনা যায় মাদকের বড় বড় চালান আটকের পর পেছনের কারিগররা কিভাবে যেন অলৌকিকভাবে পার পেয়ে যায়। এই দায়মুক্তির সংস্কৃতি কি ক্ষমতার শীর্ষ মহলের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব? মনে পড়ে 2001 থেকে 6 সালের সেই দুঃসাহসী সময়ের কথা। তখন বিএনপি জামাতের আমলে দুর্নীতি, সন্ত্রাস আর মাদকের এমন ছড়াছড়ি ছিল যে দেশটাকে রীতিমতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আজ 20 বছর পর একই দল, একই দোসর, একই চক্র যেন আরও বেশি শানিত হয়ে ফিরেছে। আজকে এটা কোকেনের ট্রানজিট, কাল হয়তো এর চেয়েও ভয়ঙ্কর কিছু ট্রানজিট হয়ে উঠবে বাংলাদেশ। যে জাতির তরুণেরা আজ ট্রেন্ডি নেশায় আসক্ত হচ্ছে, তাদের ভবিষ্যতই তো শেষ। একটা জাতিকে ধ্বংস করতে বোমা বা গুলির দরকার হয় না, কয়েক কেজি কোকেন আর বিএনপি জামাতের মতো অবৈধ আর অথর্ব সরকারই যথেষ্ট। জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এর মধ্য দিয়ে সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে দেওয়া বক্তব্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের অগ্রগতি দেখে এমনটাই জানান তারা। এবারের জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে অন্যতম জনদাবি ছিল জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার। এর আগে গত বছরের অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারেও আওয়ামী লীগের বিচার নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিলেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে। এছাড়া বিএনপির নির্বাচনী ইশতিহারের প্রথম অধ্যায়ের রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানসহ আওয়ামী ফ্যাসিস্ট আমলের মানবতাবিরোধী অপরাধের সুবিচার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগ একদিকে যেমন জনদাবি বাস্তবায়ন, তেমনি এটি জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে সরকারের সদিচ্ছা বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী জুলাই বিপ্লবে শিশু ও নারীসহ অন্তত ১৪০০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ৩০,০০০-এর বেশি আহত ও পঙ্গুত্ব বরণ করার কথা বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। জুলাই বিপ্লবের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ ফ্যাসিডমুক্ত হওয়ার পর থেকেই জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার দাবি জানিয়ে আসছেন দেশের আপামর জনসাধারণ। সেই সঙ্গে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা। পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সর্বশেষ গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদুর রহমান আওয়ামী লীগের বিচারের বিষয়ে বলেছেন, নির্বাহী আদেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালে এ দলটির বিচার হবে। বিচার শেষে আদালতি রায় দেবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এদেশে থাকবে কিনা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্তের ভার আইনের ওপর ছেড়ে দেন উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা।
আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এই কারণে তদন্ত চলছে। তিনি বলেন, এ বিষয়ে আইসিটির তদন্ত টিম কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই, তদন্ত সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক সংশ্লিষ্টতার ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির সভাপতি শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাদের কোনো অনুশোচনা নেই। দলটির আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ আর বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শীঘ্রই বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাল্লাহ শীঘ্রই দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে।